ঠিকই ধরেছ, আজকের ব্লগ কাটরা বৈষ্ণব দেবী দর্শন। আমরা পেহেলগাঁওয়ে একদিন থেকে পরের দিনই কাটরার জন্য রওনা দিয়েছিলাম। পেহেলগাঁও থেকে কাটরা কিভাবে আসবে সমস্ত ডিটেলস এই ভিডিওতেই আছে। অনেকে কাশ্মীর ভ্রমণের প্রথমেই রাখে কাটরা। আমি বলবো যারা পায়ে হেঁটে বৈষ্ণব দেবী দর্শন করতে চাও তারা কিন্তু কাশ্মীর ভ্রমণের শেষে রেখো, কারণ বৈষ্ণব দেবী ট্রেকিং করার পর অনেকেরই অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। পেহেলগাঁও থেকে কাটরা অনেকটা ডিস্টেন্স, 211 কিলোমিটার। পেহেলগাঁও থেকে কাটরা আমাদের পড়েছিল মোট 8,000 টাকা। তোমরা চাইলে কেটে কেটেও আসতে পারো, সেক্ষেত্রে অনেকটা জার্নি হয়ে যাবে। যেহেতু আমাদের পরের দিন বৈষ্ণব দেবী ট্রেকিং, তার জন্য আমরা একেবারে ডাইরেক্ট গাড়ি বুক করে নিয়েছিলাম। মানে কাটরা এসে আর কি প্রথম যেটা মেন ব্যাপার সেটা চাটা আমার হেভি লেগেছে। फाइनली मैं ভালো চা খাচ্ছি এখানে। चाय बहुत अच्छा है। श्रीनगर में ना वो चाय खा के दिमाग खराब हो गया हम लोगों का। আমরা এখানে চা খাচ্ছি। এইখানে রেজিস্ট্রেশন কাউন্টারটা আছে চকের ঠিক পাশেই। আমরা ভাবছি যে আজকে রাত্রি থেকেই আমরা আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা কালকে সকাল থেকে করব, কিন্তু এখন আমরা ডিসিশন নিলাম, বিশেষ করে জুলি মানে খুশির মা বললো যে আমরা আজকে রাত্রিতে একটু রেস্ট নিয়ে কিছু খেয়ে আমরা রাত্রি 12টা-12:30 থেকে হাঁটা শুরু করব। জয় মাতাজি। এরপরে রাতের খাবারটা আমরা সেরে ফেললাম একটা খুব ভালো দোকানে। আমাদের আছে ভালো খেতে করেছে, প্রচুর সবজি রয়েছে। ওইখানে ভিড়টা অনেক বেশি, এখানে মানে অনেক জন আসে আর কি। চলছে একটা দোকান। আমাদের মিক্স ভেজ রুটি, তার মধ্যে বাটার লাগিয়ে দিয়েছে প্রচুর, পালক পনির। আলাদা খাওয়া দাওয়া চলছে এখন, কারণ আমাদের আজকে রেস্ট নিয়েই ভোর 3টের মধ্যে বৈষ্ণব দেবী হাঁটাতে বেরোতে হবে। দেখা যাক কি হয়। এবং খাবারটা আমরা খেয়ে ভীষণ খুশি, ভীষণ ভালো করেছে খাবারটা। এখন বাজে 9:30। আমরা জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখানে এত ড্রাই ফ্রুটসের দোকান, বাপরে, অনেক ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে এখানে। চকের কাছে রেজিস্টার অফিস, যেখানে পারমিশন করাতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড লাগবে, এখানে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করাবার 6 ঘন্টার মধ্যে যাত্রা স্টার্ট করতে হবে। প্রথমে সবাই বলছিল হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু পাহাড়টাকে দেখে সবাই একটু টেনশনে পড়েছিল। আমরা বৈষ্ণব দেবী মাতার যাত্রার জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছি। আমরা 10টা রেজিস্ট্রেশন করেছি। আমাদেরকে মানে শুরু করতে হবে যাত্রাটা, সেটা হলো 6 ঘন্টার মধ্যে। তো আমরা 2:30টার মধ্যে বেরিয়ে যাব, দেখা যাক কি হয়। আর আমাদের হোটেলটা হচ্ছে মেন বাজারে প্রচুর খাবারের দোকান আছে। এখান থেকে গিয়ে একদম পেছন দিকে আমাদের হোটেলটা, দ্য গোল্ডেন ক্যাসেল। ভালো, খুব ভালো। এবং আমি একটা কথাই বলতে চাই, এখানে প্রত্যেকেই প্রায় একটু, এখানে অনেক ভালো ভালো হোটেলও আছে যেগুলোর রেঞ্জ অনেক বেশি, কিন্তু এই হোটেলটা আমরা রুম পেয়েছি 500 টাকা। 500 টাকাতে 1 নাইট। ব্যবস্থা ভীষণ ভালো, গিজারে গরম জল দিচ্ছে, ওয়াইফাই আছে, এভরিথিং অ্যাভেলেবেল এখানে। এবং লোকগুলোর ব্যবহারও ভীষণ ভালো। তাহলে ঠিক আছে, মানে এখানে তো অনেকে হাইফাই হোটেল যায়, সেগুলো এখানে অ্যাভেলেবেল। এখন বাজে ভোর বলবো না, রাত প্রায় 2:45। আমরা এবার হাঁটা শুরু করবো। আমরা জাস্ট এই মাত্র বানগঙ্গাতে এসে পৌঁছালাম। আমরা অ্যাকচুয়ালি এখানে কি বলে অটো নিয়েছি। অটোতে আমাদের 5 জনের মোট পড়লো 160 রুপিস। যদিও অটো না নিলেও হতো, বাট স্টিল রাস্তাটা খুব মানে চড়াই ছিল, তো মানে উপরে ওঠার, তো তার জন্য নিয়ে নিলাম। অ্যান্ড কি সুন্দর লাগছে, এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। বানগঙ্গার এখানে এসে আগে চেকিং হবে, যেহেতু 10টায় কেটেছি, 6 ঘন্টার মধ্যে মানে 3টের মধ্যে আমাদেরকে এখানে চেকিং মানে রেজিস্ট্রেশনটাকে চেকিং করে আমাদেরকে এবার কিন্তু যাত্রার জন্য চলে যেতে হবে। দাদি 4টে লাঠি পেয়েছি আমরা। পুরোপুরি 3টে। আমরা ভেতরে চলে এসেছি, আমাদের এন্ট্রি হয়ে গেছে। কিচ্ছু না, শুধু গলায় এই আই কার্ডটা নিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হচ্ছে। আর লাঠি তো আমরা এমনি ফ্রিতে পেয়ে গেছি, একজন দিল আমাদের 4টে। আশা করছি কখন মানে সকালের মধ্যে পৌঁছে যাবো না, আশা করছি পৌঁছে যাবো। ঠান্ডা আছে একটা হালকা মতো, হ্যাঁ মানে ওই আর কি একদম 10টা 10:30 আশা করছি পৌঁছাবো, দেখা যাক। তাই হোক, জয় মাতাজি। জয় মাতাজি। লাঠি আমাদের পড়লো 20 টাকা, যদি ফেরত দিয়ে দেওয়া হয় তাহলে আরো 10 টাকা দিয়ে দেবে।
আর তার সাথে মাথায় এই যে বাঁধার এই লেসগুলো যেগুলো আছে সেগুলো আমাদের পড়লো 10 টাকা করে। হাঁটার রাস্তাগুলো একদমভাবে মানে চারিদিক দিয়ে ঘেরা, ওপরে শেড দেওয়া, এই সাইডে সব নেট দিয়ে একদম ঘেরা। অনেকেই চললো। এখানে জলের শব্দ পাওয়া যাচ্ছে বাবাই। আচ্ছা, একদম টপে আমাদের গন্তব্যস্থল, সবে আমরা স্টার্ট করেছি। এখানে পিঠু, ঘোড়া এই সমস্ত ফিক্সড রেট আছে, মানে সরকারি রেট আগে থেকেই দেওয়া আছে, সেই অনুযায়ী নিতে হবে, মানে উল্টো পাল্টা কোনো রেটের ব্যাপার নেই। বানগঙ্গা এটা। এখানে যাত্রা শুরু করার আগে সবাই মাথায় জল নেয়। এই বানগঙ্গার একটা ব্যাক স্টোরি আছে। আস্তে আস্তে। এই দুর্ঘটনাটা হওয়া সত্ত্বেও দাদাই উঠে দাঁড়িয়ে একদম ফিট হয়ে গিয়েছিল। একটা অন্য দোকান থেকে নতুন জামা, প্যান্ট আর মাফলার কিনে নিয়েছিলাম। এরপর সবাই মিলে গরম গরম চা খাই। এরপর যাই মাতাদি বলে হাঁটতে শুরু করি, কারণ এরপর একেবারে গিয়ে থামবো বৈষ্ণব দেবী সফরের প্রথম মন্দির চরণ পাদুকা। খাবার দাবারের কোনো সমস্যা নেই, যাত্রাপথে প্রচুর দোকান আছে। আমরা চরণ পাদুকা মন্দিরে চলে এসেছি। এটা প্রথম দর্শন মন্দির। এরপর সবাই জয় মাতাদি লেখা ফেটটি মাথায় পরে নিলাম, কারণ এরপর আমাদের পৌঁছাতে হবে অর্ধকুমারী, এখনো 4 কিলোমিটার। এখন বাজে প্রায় 4টে। আমরা মাঝে একটুখানি দাঁড়িয়েছিলাম চাটা খাওয়ার জন্য। আমরা চরণ পাদুকা মন্দিরে এলাম, প্রথম মন্দির যেটা চরণ পাদুকা মন্দির। আবার আমরা হাঁটা স্টার্ট করেছি। ঠান্ডা মোটামুটি আছে, সবাই সেই ড্রেস খুলে দিচ্ছে উঠতে উঠতে। দেখা যাক। এরপরে নেক্সট স্টপেজ আমাদের হবে, সেটা হলো অর্ধকুমারী, যেটা মানেই হলো এটার প্রায় অর্ধেক চলে আসা। এই পুরো ট্রেকটা হলো, এই যাত্রাটা হলো প্রায় 13 কিলোমিটারের, মানে বানগঙ্গা চেকপোস্ট থেকে শুরু করে প্রায় 13 কিলোমিটারের। তারপরে যখন বৈষ্ণব দেবী টেম্পলে তার উপরে আরও 3 কিলোমিটার গিয়ে ভৈরব বাবার মন্দিরটা আছে, ওটা আলাদা ট্রেক করতে হয়। বৈষ্ণব দেবী আসার জন্য পিঠু অ্যাভেলেবেল আছে, ঘোড়া অ্যাভেলেবেল আছে, আবার ব্যাটারি কারও অ্যাভেলেবেল আছে। সেটা হলো অর্ধকুমারী থেকে ব্যাটারি কারটা নিয়ে যাবে বৈষ্ণব দেবী টেম্পলে। এখান থেকে সিঁড়ি আছে, 360টা সিঁড়ি, শর্টকাট এগুলো। তোমরা যদি ভাবো আমাদের মতো সময় অক্টোবর নভেম্বরে যাবে, তাহলে কিন্তু গরম জামা কাপড় নিয়ে যেও। হিসেব মতো আমাদের দর্শন সকালেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অর্ধকুমারীতে আমাদের লেট হয়ে যায়, তার জন্য আমরা রাতের বেলায় দর্শন করেছিলাম। ফেরার সময় ঠান্ডায় ভুগতে হয়েছিল আমাদের। পুরো শহরটা উপর থেকে দেখা যাচ্ছে। ভোর হয়ে গিয়েছিল, অর্ধকুমারী প্রায় কাছে। অর্ধকুমারী অবধি আমরা চললাম। 271টা সিঁড়ি আছে এখানে। সিঁড়িগুলো অ্যাকচুয়ালি শর্টকাট। এখনো সূর্য ওঠেনি, আকাশটা অপূর্ব লাগছে। ওপর থেকে পুরো কাটরা শহর দেখা যাচ্ছে। ওয়াও। অর্ধকুমারী কাছে, আর মাত্র 1 কিলোমিটার হলে অর্ধকুমারী চলে আসবে। মা বাবারা আসছে, যেখানে সিঁড়ি চড়তে হয়েছিল আমাদেরকে অনেকটা। সানরাইজ হবে, ভীষণ ভালো ভিউ। অর্ধকুমারী পৌঁছাবো আমরা এবার। ও মাই গড, এখনো অনেকটা ঠান্ডা প্রচণ্ড আছে। আমি তো জ্যাকেট খুলতেই পারলাম না, এখন ঠান্ডা লাগছে। মন্ত্র হচ্ছে কন্টিনিউ, মানে পুরো রাস্তায় যাত্রাপথে এরকম বড় বড় বক্স সেট করা আছে এবং সেখান থেকে এরকম মন্ত্র আসছে এবং গান বাজছে। অর্ধকুমারী পৌঁছে আমাদের প্রথম নজর পড়লো এই বোর্ডে, যেখানে লেখা আছে মেন বৈষ্ণব দেবীর মন্দিরটা ডান দিকে 6.5 কিলোমিটার, আর বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে গেলে 5.5 কিলোমিটার।
5.5 কিলোমিটার রাস্তাটা অর্ধকুমারীর ভেতর দিয়ে যাওয়া যায়, আর 6.6 কিলোমিটার রাস্তাটা যেটা অনেকটাই খাড়া সেটা অর্ধকুমারীর ঠিক পাশ দিয়ে চলে গেছে। এই গুহাটি গর্ভজনুর মতো দেখতে। মা বৈষ্ণব দেবী এখানে 9 মাস ধ্যান করেছিলেন। অর্ধকুমারীতে সেই গুহার ভেতরের জায়গা দর্শন করতে হলে এই গুহাটাকে পার করতে হয় হামাগুড়ি দিয়ে অনেক কষ্টে। বলা হয় এতে সব পাপ মুক্ত হয়ে যায় এবং নতুন করে জন্ম লাভ হয়। এখানে আমাদেরকে একজন ভাইয়া একটা টিকিট দিয়েছে, যেটা হলো ওই অর্ধকুমারীর ভেতরে একটা গুফা আছে, এখানে দর্শন পাওয়া যায়। দর্শনের জন্য টিকিট কাটতে হয়। আমরা এটা পেয়ে গেলাম ফ্রিতেই, মানে ওনারা রাতের বেলায় কেটেছিলেন, কিন্তু ওনারা এই যে এখানে আছেন, ওনারা রাতের বেলার জন্য ওনারা কেটেছিলেন, কিন্তু ওনারা যেতে পারেননি। তার জন্য আমাদেরকে এটা দিয়ে দিলেন 235 নাম্বারে। এখন চলছে 195। আশা করছি আমরা দর্শনটা পেয়ে যাব। এই নিয়ে আমরা ফ্রিতে লাঠি পেয়েছি, এবার ফ্রিতে দর্শনের টিকিট পাচ্ছি, আলাদাই চলছে আমাদের। ভীষণ লাইন পড়ে, এর ফলে অনেকের দর্শন করতে পারে না। টিকিটের কোনো টাকা লাগে না, টিকিট বিনামূল্যেই পাওয়া যায়, অনলাইনে কেটে রাখতে পারো। এইখানে আমাদের যেমন ওই স্লিপটা যেটা দিল সেটা 235 নাম্বার, মানে 235 গ্রুপ নাম্বার। এবার এদের 210 আছে। এই পার্চি দিয়ে এই ভেতর দিয়ে রাস্তা গুফাতে যাওয়ার, গুফাতে গিয়ে অর্ধকুমারী দর্শন হবে। আমার খারাপ লাগছে যে এত লোক সারা রাত ধরে বসে আছে দর্শনের জন্য। রাতে এরা পার্চি কেটেছে, আমরা তো এলাম আর একজন মানে দেখতে পাবে না বলে তারা দিয়ে দিল আমাদেরকে। এটা ইয়ে লাগছে, মানে আমাদের কত ওয়েট করতে হলো না, আমরা এসে এসে দর্শনটা পেয়ে যাবো আশা করি। ও এখনো তো যাত্রা ভালোই চলছে, জয় মাতা দি। প্রথমে গিয়েই ভগবতী ভবনে, যেটা হোয়াইট কালারের একটা বিল্ডিং, ঠিক অর্ধকুমারীর পাশে, সেখানে নিজের টাকা পয়সা, বেল্ট, জুতো, ঘড়ি সব কিছু জমা দিয়ে দিতে হবে। এই সমস্ত জিনিস ভেতরে অ্যালাউ নয়। অর্ধকুমারীতে এসে ভেতরে যে কেভের মধ্যে দিয়ে যাওয়া, যেখানে 9 মাস বৈষ্ণব দেবী ওই কি বলে ভৈরব বাবার কাছ থেকে বাঁচার জন্য ছিল, সেই কেভটার মধ্যে দিয়ে গেলাম। বাপরে আলাদা এক্সপিরিয়েন্স। ওখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি ক্যামেরা করতে পারিনি, বাট লিটারালি মানে অর্ধকুমারীতে এসে ওই যদি কেভের ভেতর দিয়ে একবার কেউ না যায়, মানে ওই এক্সপিরিয়েন্সটা আলাদাই। যারা দেওঘর গেছে, দেওঘরের ত্রিকুট পাহাড়ের যে কেভের মধ্যে যায় তার থেকেও সাংঘাতিক। ছোট্ট মতো, বেশিক্ষণের নয়, অল্প যায়, কিন্তু ওইটাই মানে এত সুন্দর লাগবে, ভীষণ ভালো লেগেছে। এখন বাজে 1:30, দেখি এবার আমরা বৈষ্ণব দেবী যাবো। এখনো প্রায় 5.5 কিলোমিটার মেবি, দেখা যাক আমরা কখন পৌঁছাই। অর্ধকুমারী থেকে দুদিকে যাওয়া যায়। একটা হলো একদম বাইরে বেরিয়ে রাস্তাটা, যেটা ভীষণ উঁচু, ভীষণই উঁচু, এখান থেকে যাওয়া যায়। আর একটা হলো এইটার ভেতরে লেখাই আছে এখানে গুফাটার মধ্যে ভবনকার রাস্তা, এটাতেই যাবো। আমরা যে অর্ধকুমারীতে আলাদা একটা অ্যাডভেঞ্চার করলাম, এটা পেরেছি, ওটাও আমরা পারবো, ওটা আমরা পারবো। এখান বা এই রাস্তাটাতে মানে কোনো সমস্যা নেই, উঁচু টুচু ব্যাপার নেই, একদম প্লেন সোজা রাস্তা, শুধু হেঁটে যাও। অর্ধকুমারী থেকে বেরোতে বেরোতে আমাদের বেজে যায় প্রায় 2:30। এখনো প্রায় 6 কিলোমিটার। শেষের দিকে মনে হচ্ছিল রাস্তা যেন শেষই হচ্ছে না। এখন বাজে 3:30। আমরা ভোজনালয় থেকে সাম্বারটা অনেকটা দিয়েছে, চাটনি নিজের মতো মানে যতটা পারবে নিতে পারো, খুব ভালো। এই দোসাটা মেবি 55 মশালা ধোসা। এটা খেয়ে নেওয়ার পর আমরা আবার শুরু করব হাঁটা। ফাইনালি 1.75 কিলোমিটার দেখে ভীষণ খুশি হচ্ছে। আর কিছুটা, ও এই গাড়িগুলো অর্ধকুমারী থেকে বুক করলে, সরি ফর ইন্টারাপশন, ওখানে একজন ভীষণ এক্সাইটেড হয়ে যায় আমি ব্লগ করছি সেটা দেখে। যাই হোক, এই গাড়িগুলো হলো অর্ধকুমারী থেকে তোমরা বৈষ্ণব দেবী না হাঁটতে চাইলেও এই গাড়িতে করে যেতে পারবে। তার জন্য আমি বলবো অনলাইনে বুক করে নিও। প্রথমে হাঁটতে ভীষণ ভালো লাগছিল, তারপরে না রাস্তাটা যেন মনে হলো শেষই হচ্ছে না, হেঁটেই যাচ্ছি, তবুও মন্দির আসছে না। তার কিছুক্ষণ পর মন্দিরটাকে দূর থেকে দেখতে পেলাম। ফাইনালি আমরা বৈষ্ণব দেবী টেম্পলটা দেখতে পাচ্ছি। আর মাত্র মানে হ্যাঁ মাত্রই আর কি এই রাস্তাটুকু, আর 1 কিলোমিটার এই রাস্তাটুকু করলেই কমপ্লিট।
থেকে মাত্র মনে হয়েছিল, কিন্তু সেটাও ছিল অনেকটা রাস্তা। এরপর মন্দিরে গিয়ে আমাদের প্রথমে ফোন থেকে শুরু করে সবকিছু জমা দিতে হয়ে যায়, তো ওখানকার ভিডিও তো করা সম্ভব নয়। তার মধ্যে ফেরাটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। দর্শন আমাদের কমপ্লিট হয় 9:30 নাগাদ, কারণ প্রচুর লাইন পড়েছিল। রাতের বেলাতেই আমরা ডিসিশন নিলাম হাঁটতে শুরু করব, কারণ আর আমাদের কাছে কোনো অপশন নেই। পরের দিন বিকাল বেলাতে আমাদের ট্রেন। বৈষ্ণব দেবী টেম্পল থেকে আরেকটা জায়গা হলো ভৈরব বাবা মন্দির, যেটা আমরা যেতে পারি। বৈষ্ণব দেবী থেকে রোপওয়ের ব্যবস্থা আছে, যেটাতে করে তোমরা যেতে পারবে, অথবা তোমাদেরকে হেঁটে যেতে হবে। আমরা ভোরবেলা 6:30 নাগাদ কাটরা পৌঁছে যাই। ভীষণই ক্লান্ত ছিলাম, এসেই ঘুমিয়ে পড়েছিলাম। 500 টাকার রুম এটা, সরি 550 হয়ে গেছে। 550 টাকার রুম এটা, ভালো, খারাপ না। বেড আছে, লাইট, সুন্দর আয়না, বাথরুমটাও সুন্দর, মেন থিং গিজারের ব্যবস্থা আছে। গলা শুনেই বুঝতে পারছো যে আমি কতটা ক্লান্ত ছিলাম। যাই হোক, এরপর চলে আসে আমাদের গাড়ি, যেটা কাটরা থেকে আমাদের নিয়ে যাবে জম্বু, কারণ আমাদের ফেরাটা জম্বু থেকে। গাড়ি আমাদের পড়েছিল 1,500 টাকা। আমাদের ট্রেন ছিল কলকাতা এক্সপ্রেস, যেটা জম্বুতে 8:30 নাগাদ। সবাই ছিল ভীষণ ক্লান্ত, এনার্জি কারোর ছিল না বললেই চলে। রাস্তায় ম্যাচ দেখতে দেখতে আসছিলাম, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। জম্বু পৌঁছে যাই আমরা সন্ধ্যের মধ্যে। গিয়েই ভীষণ খিদে পেয়ে গেছিল, কারণ দুপুরে খাবার খাইনি। গিয়েই মোমো, চাট যা পেরেছি খেয়েছি। জম্বু স্টেশনের বাইরে প্রচুর খাবারের দোকান, রাতের খাবারটা সেখান থেকে নিয়ে নিয়েছিলাম। রাতের বেলায় তেমন কাজ ছিল না, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বারেলিতে আমাদের একজন চেনা ফ্রেন্ড ছিল, সে এসেছিল এবং সে আমাদেরকে মিষ্টি, চকলেট, হ্যানা ত্যানা সব দিয়ে গেছে। বাবাদা দেখেই বি লাইক, না আমাকে এখন খেতেই হবে রসমালাই। বারেলি বেরোলো এতক্ষণে। দাদাই এখনো ঘুমোচ্ছে। দাদাই না, দাদাই এখনো, দাদা আবার উঠে পড়লো, চুল ঠিক করছে, আবার ক্যামেরা আছে বলে। ট্রেনের সফরে অনেক অচেনা হয়ে যায় বন্ধু, তেমনি একজন আর্মি আঙ্কেল আমাদের ফ্রেন্ড হয়ে যায়। তিনি লখনৌ থেকে আমাকে অনেক জিনিস কিনে দিয়েছিলেন। আমরা এখানে ছোলা কিনেছি, ফাইনালি কিছু তো একটা পাওয়া গেল খাওয়ার মতো। হ্যাঁ, আমাদের সাথে যিনি ছিলেন এখনো অবধি, তিনি আমাদেরকে চিপস, পার্লেজি, তারপরে হলো সেও ভাজা, তারপরে কলা, কেক, হ্যানা ত্যানা সব দিয়ে গেছে। আমরা বর্ধমানেই নেমে যাই, কারণ বর্ধমান থেকে বোলপুর বেশিক্ষণের রাস্তা নয়। ভীষণই ভিড় ছিল। ফাইনালি একটা ভিড়ওয়ালা ট্রেনে চেপে আমরা বোলপুর চলে আসি। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানি। কাশ্মীর সিরিজ কিন্তু এখানেই কমপ্লিট। সব ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে পরপর দিয়ে রাখবো, তোমরা চেক করে নিও। থ্যাংক ইউ সো মাচ।